প্রিয় দর্শক শ্রোতা, আজ 21শে আগস্ট বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কুলসুম আক্তার সুমি। সহযোগিতায় রয়েছেন বি রিতা। আজকের অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি সেলিনা উদ্দিন। সেলিনা উদ্দিন একজন জলবায়ু ও পরিবেশ কর্মী, একজন রিয়েল এস্টেট সেলস কনসালটেন্ট, সেঞ্চুরি 21 এশিয়া প্যাসিফিকের ফরেন বায়ার রিপ্রেজেন্টেটিভ। আজ তিনি আমাদের সঙ্গে কথা বলবেন স্বেচ্ছাসেবী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা, সংক্ষেপে যাকে ধরা বলা হয়, তা নিয়ে। সেখানে তিনি উত্তর আমেরিকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাথে আমরা আজকের বাজারে রিয়েল এস্টেটের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়েও কথা বলবো। সেলিনা উদ্দিন, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি আপা? ধন্যবাদ 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 প্রথম আলো এবং প্রথম আলোর টিমকে, যারা আমাকে আজকে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ধন্যবাদ প্রথম আলোর দর্শকদেরকে। শুভ সন্ধ্যা। প্রিয় দর্শক, প্রথম আলো ইউএসএ ফেসবুক পেজে লাইভ দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো ny.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ। আপনারা সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে আমাদেরকেও সঙ্গে রাখুন। ফিরে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আপা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধরিত্রী রক্ষায় আমরা, ধরা, এই নামটার মধ্যেই অনেক কিছু বোঝা যায়, নামটাই অনেক অর্থবহ। একটু বলবেন কি সংগঠনটি কিভাবে শুরু হয়েছে এবং এর মূল উদ্দেশ্য কি? জি, ধন্যবাদ। এই সংগঠনটি একটা পরিবেশ সুরক্ষার সংগঠন, যেটা 2023 সালে শুরু হয়েছে। তো আমরা নিউ ইয়র্কে নতুন, গত বছর এটা শুরু হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা ধরা এই সংগঠনটি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে। এটি বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। আমরা নিউ ইয়র্ক থেকে আমাদের যাত্রা এইমাত্র শুরু হয়েছে। আমরা এখনো সংগঠিত হচ্ছি। আমরা চাই পরিবেশের যে বিপর্যয় আছে তাতে যাতে আমরা পার্টিসিপেট করতে পারি, আমাদের প্রজন্ম বুঝতে পারে, জানতে পারে যে পরিবেশ রক্ষায় আমাদেরকে অবদান রাখতে হবে। কারণ পরিবেশ যদি ভালো না থাকে বা পরিষ্কার না থাকে, আমরা ভালো থাকবো না, যেটা মানব জীবনের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। তো আমরা আমাদের জন্য কাজ করব, আমাদের প্রজন্মের জন্য, আমরা আমাদের প্রজন্মের জন্য কাজ করতে চাচ্ছি এবং তাদেরকে, যারা ইয়াং জেনারেশন আছে, তাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাতে চাচ্ছি। তারা যাতে আমাদের সাথে কাজ করে বুঝতে পারে পরিবেশের গুরুত্বটা। তারা তো অনেক বেশি আমাদের থেকে জানে, কিন্তু আমরা যে পরিবেশের গুরুত্বটা আমরা প্রথমে আমাদের ঘর থেকে শুরু করব। কারণ ঘরে আমরা আমাদের স্বাস্থ্যের, পরিবেশের সবকিছুর জন্য আমরা ঘর থেকে যদি শুরু করি, তখন পরিবেশের জন্য আপনার আর কি বেশি ভালো হবে। সেটাই, মানে ঘরকেই বলা হয় যে প্রথম চ্যারিটির প্রথম সোপান, সেটাই। আপা, আমিও এই প্রশ্নটাই আপনার কাছে করতে চাচ্ছি, মানে জানতে চাচ্ছি পরবর্তী সময়ে। সেটা হচ্ছে যে এই দায়িত্ব পালনে আপনার সাথে আর কারা সংযুক্ত আছেন এখানে, অর্থাৎ আমেরিকাতে? আর আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা বা আমরাও কিভাবে এই সংগঠনের সাথে যুক্ত হতে পারি বা এই কাজের সাথে সম্পৃক্ত হতে পারি? আমাদের সাথে যে কেউ যুক্ত হতে পারেন, কোনো অসুবিধা নেই। আপাতত আমরা অন্তত পক্ষে 40 জনের মতো মেম্বার আছি। তার মধ্যে আপনাদের প্রথম আলোর সম্পাদক সাহেব ইব্রাহিম চৌধুরী,
উনি আছেন, টাইম টিভির সিইও আবু তাহের ভাই আবু আছেন, তাহের জি, ওনার স্ত্রী মেরি জুবাইদা আছেন, বরংসে আরো কিছু লোকজন আছেন, হয়তো আপনারা চিনেন, অ্যাটর্নি অ্যান মজুমদার, উনি আমাদের সাথে আছেন, ওনার স্ত্রী আছেন রেক্সনা মজুমদার, আবার ডক্টর নাহিদ খান আছেন, শেখ আল মামুন আছেন। আর যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা গত সপ্তাহে ডাইভার্সিটি প্লাজাতে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, তো সেখান থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি, কারণ অনেকেই দেখলাম ইন্টারেস্টেড, পরিবেশ নিয়ে কাজ করার জন্য অনেকেই ইন্টারেস্টেড। তো আমাকে ফোন করে করে বলতেছেন যে আপা, আগামী সময় যখন আপনারা কোনো প্রোগ্রাম করবেন আমাদেরকে প্লিজ নিয়ে যায়েন। তো আমরা সেখানে কিছু ফ্লায়ার দিয়েছিলাম, কিছু ইনফরমেশন দিয়ে আর কি, পরিবেশ কিভাবে রক্ষা করা যায় ইনফরমেশন দিয়ে কিছু ফ্লায়ার দিয়েছিলাম। তো ওই ফ্লায়ার গুলা পেয়ে মানুষ দেখলাম অনেক খুশি হয়েছেন, অনেক কিছু জানতে পেরেছেন। সবাই তো পড়ে জানে, কিন্তু প্রবলেম হলো যে মানুষ তো ফলো আপ করে না, মানুষ এটা পালন করতে চায় না। অনেক জি, সময় সেটাই। আমাদের উদ্দেশ্য হলো সচেতনতা বৃদ্ধি করা, যাতে আমরা পালন করি, আমরা সবাই জানি আবার এটা পালন করি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আমাদের পরিবেশ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। জি আপা, আপনারা যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চান, আমাকে ফোন করবেন, বা আপনাদের আছেন অনুষ্ঠানের শেষের দিকে আমরা অবশ্যই আপনার কাছ থেকে আচ্ছা জেনে নিব যে কিভাবে আমরা যুক্ত হতে পারি। আচ্ছা, ঠিক জি আপা, আছে, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে বললেন। তো আমি এই বিষয়ে আরেকটু জানতে চাইছি, সেটা হচ্ছে যে উত্তর আমেরিকার মতো জায়গায় বসে পরিবেশ রক্ষার কাজ, এটা নিশ্চয়ই খুব সহজ কাজ না, বা এর মধ্যে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আসতে পারে, বা আসলে কি কখনো কাজ করতে গিয়ে সেরকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, বা আপনার অভিজ্ঞতা কেমন? চ্যালেঞ্জ তো অবশ্যই আসবে, কিন্তু আমাদের তেমন কোনো অভিজ্ঞতা নাই। আমরা যা শুরু করেছি, আমরা প্রথমে কিছু গরুয়া মিটিং করেছিলাম, আর আমাদের বাহিরের মিটিং সেদিন ডাইভার্সিটি প্লাজাতে হলো। জি, আর আগামীতেও আমাদের আরো মিটিং করার আমাদের ইচ্ছা আছে। আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো ইয়াং জেনারেশনদেরকে আমাদের সাথে যুক্ত করা, তারা যাতে আগামীতে লিডারশিপে আসে, তারা যাতে দায়িত্ব নেয়, ধরা হোক বা পরিবেশ রক্ষায় তারা যাতে আগে আসতে পারে, আমরা যতটুকু পারি তাদেরকে সাহায্য করব। আর তেমন কোনো বাধা এখনো তো আসে নাই, কারণ আমাদের তো তেমন কোনো অভিজ্ঞতা নাই। আগামীতে যখন আমরা কাজ করব তখন বুঝতে পারবো কোনো বাধা আসে কিনা। বাধা আসার তো কোনো কথা নাই, কারণ আমরা তো খারাপ কিছু করতেছি না, ভালো কাজ করতেছি। জি, আমরা মানব জীবনের জন্য একটা ধরেন একটা ভালো পরিবেশ, যদি আমরা ধরেন আমরা তো পৃথিবী বদলাতে পারবো না, হয়তো আমরা দেশও বদলাতে পারবো না, কিন্তু আমরা আমাদের ঘর বদলাতে পারবো, আমরা আমাদের কমিউনিটি বদলাতে পারবো। আমাদের কমিউনিটির মানুষের কাছে যদি আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করি, আমার মনে হয় না কেউ বিরূপ কোনো প্রক্রিয়া দেখাবেন। জি, সেটাই আপু, ধন্যবাদ। তো আপনারা যে 17 তারিখে জ্যাকসন হাইটসে যে একটা কর্মসূচি পালন করেছেন, যেটার কথা আপনি একটু আগে বলছিলেন, যে তো সেই কর্মসূচিতে আপনাদের হাতে পোস্টারে লেখা ছিল প্লাস্টিক নয়, প্রকৃতির পাশে দাঁড়ায়, কিংবা জলবায়ু রক্ষা মানে জীবন রক্ষা। আসলেই জলবায়ু রক্ষা পেলেই আসলে জীবন রক্ষা পাবে, বা জীবনের জন্য জলবায়ু রক্ষার কোনো বিকল্প নাই। তো সেটা সম্পর্কে আরেকটু বলুন, অভিজ্ঞতাটা কেমন, সাড়া পেলেন কমিউনিটির লোকজনের কাছ থেকে? আমরা তো অনেক সাড়া পাচ্ছি। হয়েছে কি, আমাদের পুরা প্রোগ্রাম কমপ্লিট করতেই পারি নাই, বৃষ্টি এসে যাওয়া, আমরা মাঝখানে ছেড়ে দিতে হয়েছে, কিন্তু তারপরেও আমরা অনেক সাড়া পাচ্ছি। আর প্লাস্টিক হইলো এমন জিনিস, আমি সেদিন একটা আর্টিকেল পড়েছি যেটাতে দেখলাম মাইক্রোপ্লাস্টিক যেটাকে বলে, যে আমরা যে প্লাস্টিকের জিনিসপত্র ইউজ করি সেগুলো আমরা যখন মাইক্রো ওভেনে দেই, ইভেন যে আমরা জিপলক ব্যাগ ইউজ করি, ওখান থেকেও প্লাস্টিক, আপনার পানি যেমন চুষে চুষে বের হয়, প্লাস্টিক থেকেও ছোট ছোট জিনিস বের হয় যেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলে। সেইগুলো নাকি আমাদের ব্লাড স্ট্রিমে, আমাদের ডাইজেস্ট সিস্টেমে গিয়ে, ব্লাড স্ট্রিমে গিয়ে তারপরে ওইগুলা আমাদের বিভিন্ন অর্গানে চলে যাচ্ছে। তো আমি আরেকটা আর্টিকেল পড়েছি যেখানে দেখেছি একজন নিউরোসার্জন,
উনি বলেছেন উনি ব্রেইন সার্জারি করে ব্রেইনের মধ্যে ওই মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পেয়েছেন। তখন চিন্তা করেন আপনি এইগুলা কত মারাত্মক। অবশ্যই যার জন্য এই ভয়াবহ প্লাস্টিক প্লাস্টিক গুলা বর্জন করা খুবই প্রয়োজন। এইগুলা শুধু মানব জীবনে ক্ষতি করতেছে না, আপনার যখন বিচে মানুষ যায় প্লাস্টিক গুলা বিচে ফেলে দেয়, সেখানে বিচে যে যে ইয়ে আছে যেগুলা প্রাণী, সামুদ্রিক প্রাণী, মাছ সামুদ্রিক বা প্রাণী, বিভিন্ন মাছ, রকমের, হ্যাঁ ওদেরও ক্ষতি হচ্ছে। তো এই মাছগুলো তো আলটিমেটলি আমাদের আমাদের শরীরে গিয়ে ইয়ে হয়, আমরাই তো সমুদ্রের মাছ খাই বা পশু পাখি খাই, যাদের এবং পেটে প্লাস্টিক গুলো যাচ্ছে এবং তাদের ক্ষতি হচ্ছে। শুধু শুধু আমাদের খাদ্য হিসেবে না, আমাদের পরিবেশের সাথে সাথে পরিবেশকেও পরিবেশের যে ভারসাম্য সেটাও নষ্ট হচ্ছে এই কারণে জি যে জি পরিবেশের হ্যাঁ, ভারসাম্য নষ্ট। প্রাণীদের, হ্যাঁ, জি বিভিন্ন জি প্রাণীকুল যেহেতু সমুদ্রে নানা রকমের বর্জ্য বা ইত্যাদি ফেলার ফলে যে ধরনের সমস্যাগুলো হচ্ছে, ফলে আমাদের প্রাণীদের, অন্যান্য প্রাণীদেরও সেটা ক্ষতি করছে। জি 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 আমাদের যে প্লাস্টিক ইউজ করতে হবে সেটা তো কোনো ব্যাপার নয়, কারণ সেখানে আপনার এডিশনাল জিনিস আছে, অন্যান্য জিনিস আছে, সাবস্টিটিউট, এডিশনাল নয় সরি, সাবস্টিটিউট আছে। আমরা মেটাল ইউজ করতে পারি, আবার গ্লাসের বোল, গ্লাসের বাটি, ওই যে আমার আমার কাছে এখন আছে যে ওটা গ্লাসের স্ট্র, তো আমরা গ্লাসের স্ট্র ইউজ করতে পারি প্লাস্টিক ইউজ না করে। আর আমাদেরকে যে জিপলক ব্যাগ ব্যবহার করতে হবে সেটা তো কোনো ব্যাপার না। আমরা আমরা যে অ্যালুমিনিয়ামের কন্টেনার কিনতে পারি, অ্যালুমিনিয়ামের কন্টেনার টাপও অ্যালুমিনিয়ামের আছে, ওইগুলো আমরা কিনতে পারি, আমরা ইউজ করতে পারি। রেস্টুরেন্টে আমি দেখেছি, অনেক রেস্টুরেন্টে আছে, আপনি যদি বাসার থেকে আপনার কন্টেইনার নিয়ে যান, তারা খাবারগুলো আপনার কন্টেইনারে দিয়ে দিবে, সেখান থেকে আবার প্লাস্টিকের বা ফোমের কন্টেইনার ইউজ করার প্রয়োজন নেই। আর চা কফির কাপ, সেগুলো প্লাস্টিকের তো এখন বিভিন্ন জায়গায় ইউজ হয় না, কাগজের কাপ ইউজ হয়। তো আমরা বাসাতেও কাগজের কাপ ইউজ করতে পারি। প্লাস্টিক ইউজ করা, আমার বাসায় প্লাস্টিক নেই, আমার বাসায় প্লাস্টিক নেই। আমি দেখেছি যে প্লাস্টিক ইউজ না করলেও চলবে, কিন্তু সে ব্যাপারে অনেক বড়, সচেতনতার জি প্রয়োজন। জি অনেক বড় জিনিস আছে। ধরেন প্লাস্টিক সবচেয়ে চিপ, তো অনেকে হয়তো অ্যাফোর্ড করতে পারবে না, চিপ গুলোই তো কিনবে। এই ব্যাপারে সরকারেরও কিছুটা ইয়ে ইয়ে দরকার আর কি, যাতে, আমি তো বলবো যে প্লাস্টিকের প্রডিউস বন্ধ করা উচিত। বাংলাদেশে নাকি করেছে, ডক্টর ইউনুস নাকি বলেছেন যে বাংলাদেশে প্লাস্টিক প্রডিউসার হবে না। আমি সত্যমিতে জানি না, আমি নিউজে পড়েছি আর কি, তো জানি না। ওনারা নাকি বলেছেন যে বাংলাদেশে আর প্লাস্টিক প্রডিউস হবে না। এটা হলো সবচেয়ে বড় জিনিস। আমাদের আমেরিকাতেও বা বিশ্বের সব জায়গায় যদি প্লাস্টিকের প্রডিউসটা বন্ধ হয়ে যায় তো অনেক অনেক ভালো হবে। হ্যাঁ, কিছু না হয়তো কিছু কিছু সুপার মার্কেটে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের মানে কমানো হয়েছে, কিন্তু সেটা হয়তো সম্পূর্ণ এখনো সম্পূর্ণ হয় নাই। মানে, হ্যাঁ, কিছু কিছু জায়গায় কমানো হয়েছে, কিন্তু আবার জি কিছু কিছু জায়গাতে চালু আছে, সেটাই সেখানেও তো সাবস্টিটিউট আছে। আছে, অবশ্যই আছে। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করার প্রয়োজন নাই, কাগজের ব্যাগ বা পাটের ব্যাগ। আমাদের দেশে তো দেখলাম খুবই পাটের ব্যাগের চল এখন শুরু হয়েছে। আগে যেগুলো ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন তো প্লাস্টিকের ব্যাগ দেখি নাই, আমরা তো পাটের ব্যাগই দেখতাম, বাজার টাজার করা হয়তো পাটের ব্যাগ দিয়ে। তো প্লাস্টিকের ব্যাগ শুরু হওয়ার পর থেকে পাটের ব্যবহার কমে গিয়েছিল, এখন আবার দেখলাম অনেক পাটের ব্যবহার শুরু হয়েছে। আবার আমি বাংলা দেখেছি, নিউজেও তো দেখেছি যে ওরা শপিং শপিং ব্যাগ বানায়, সম্ভবত কাগজ দিয়ে বা কলা গাছের ইয়ে দিয়ে মনে হয় সম্ভবত। ওরা বলল ওইটা ইয়েতে পড়লে, মাটিতে পড়লে আস্তে আস্তে গলে যায়, প্লাস্টিক যেমন গলে না, কিন্তু ওইটা নাকি গলে যায়। আর সেটা নাকি আবার আপনার ওই মাটির জন্য ভালো সার হিসাবে ব্যবহার হয়। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কোথায় দেখেছি, বাট আমি বেশ কয়েকবার পড়েছি। এরকম কিছু আমরা আশা করি আর কি, এরকম কিছু আমরা যদি করতে পারি, ইউজ করতে পারি, তো এটা আমাদের আমাদের জন্য ভালো, আমাদের স্বাস্থ্য শরীরের জন্য ভালো। আমরাও আশাবাদী যে প্লাস্টিকের বিকল্প তৈরি হবে। বিকল্প আছে বিভিন্ন রকমের, কিন্তু সেগুলোকে জনপ্রিয় করা হবে, তাহলেই হয়তো আমরা আমাদের ধরিত্রীকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ আপা, আপনাকে অনেক। ধন্যবাদ আপনাকে, ধরিত্রী, ধন্যবাদ। হ্যাঁ, ধরিত্রী বিষয় নিয়ে আমরা অনেকগুলো কথা বললাম, অনেকক্ষণ কথা বললাম।
এবার আপনার অন্য বিষয়ে আসি, সেটা হচ্ছে আপনি তো একজন রিয়েল এস্টেট কনসালটেন্ট, তো জি। আমরা সেই ব্যাপারটা নিয়েই একটু বলি যে বর্তমান বাজারে রিয়েল এস্টেটের কি অবস্থা, এটা একটু বলুন। এটা আপনি ভালো জানেন, বাড়ির মূল্য বা ইন্টারেস্ট রেট এগুলো কি ধরনের, সেটা একটু আলোচনা করেন, শুনি আপনার কাছ থেকে। বাড়ির মূল্য তো সেই 2020 সাল থেকে বাড়তে শুরু করেছিল, অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু 2023 সাল থেকে সেটা আবার একটু আর কি বাড়াটা থেমে গেছে, কমে নাই কিন্তু বাড়াটা থেমে গেছে। আর ইন্টারেস্ট রেট প্যান্ডামিকের সময় খুবই কম ছিল, 2 পয়েন্ট সামথিং ছিল ইন্টারেস্ট রেট। তো তা তো আস্তে আস্তে বেড়ে গেছে 2023 সাল থেকে, 2023 সাল থেকে এটা অনেক বেড়ে গিয়েছে। কিন্তু আমরা শুনেছিলাম, আমরা যেটা আছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর, তারা তো আপনার সরকারের সাথে ফাইট করে ইন্টারেস্ট রেট আর কি রিয়েল এস্টেট মার্কেট স্থিতিশীল রাখার জন্য। তো রিয়েল এস্টেট মার্কেট স্থিতিশীল রাখার জন্য রাখতে হলে 1 নম্বর থিওরি হলো ইন্টারেস্ট রেট কন্ট্রোলের ভিতরে থাকতে হবে, যেটা এখন আপাতত কন্ট্রোলের বাহিরে। এখন তো 6.6 সামথিং লাইক দ্যাট, কয়েকদিন আগে 7 ছিল। তো আগে বলা হয়েছিল 2024 সালে ইন্টারেস্ট রেট আবার কমে নর্মাল হয়ে যাবে, 5-এর নিচে চলে আসবে। পরে কিন্তু সেটা হয় নাই। তো বলা হয়েছিল 2025 সালে সেটা কমানো হবে, কিন্তু সেদিন ট্রেজারি বলেছে এবার 2025 সালে এটা কমবে না। কিন্তু বাড়ির দাম তো আগের মতোই আছে, বাড়ি বিক্রিও হচ্ছে, কোনো প্রপার্টি নাই মার্কেটে আসলে 3 মাস 4 মাস মার্কেটে বসে থাকে, বিক্রি হয়ে যায়, বায়ারের কোনো অভাব নাই, কোয়ালিফাইড বায়ার অনেক আছে মার্কেটে। তো যারা বাড়ি কিনতে চান, যদি চিন্তা করেন এখনই কিনবেন, কিনে নেন, কারণ এই কম্পিটিশন, কারণ জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে প্রতিদিন, জি, জনসংখ্যা তো আর কমতেছে না, আর কমছে না, বাড়ি বাড়তেছে না। সেটাই। কারণ ডেভেলপডরা আগে যেভাবে বাড়ি ডেভেলপ করতো এখন আর তেমন করে না, কারণ মেটেরিয়াল অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, যে জন্য তাদের প্রফিট কমে গেছে। তো নতুন বাড়ি আসতেছে না, মানুষ বাড়তেছে, বায়ার বাড়তেছে, এই কম্পিটিশন আমার মনে হয় না এত সহজে কমবে। তো যারা বাড়ি কিনতে চান কিনে নেন, এখনই কিনে নেন, অসুবিধা নাই, যদি এফোর্ড করতে পারেন। একটা বড় বড় অংশের ডাউন পেমেন্ট দিয়ে দিলেই ভালো হবে, না হয় যদি ইনকাম হাই থাকে তো মান্থলি পেমেন্টটা যাতে এফোর্ড করতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো, যেই বাড়ি কিনতে চিন্তা করতেছেন ওনাদেরকে ব্যাংক থেকে আগে প্রি অ্যাপ্রুভাল নিতে হবে, জানতে হবে উনি কত টাকা এফোর্ড করতে পারবেন। মান্থলি পেমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ক্যাশ দিয়ে কিনতে পারলে তো কোনো কথাই নেই, কিন্তু যারা আপনার ফাইন্যান্স করবেন তাদেরকে জানতে হবে মান্থলি পেমেন্টটা এফোর্ড করতে কত আছে, পারবেন কিনা। সেটাই। আপনি অনেক অনেক কিছুই বলে ফেলেছেন। নতুন বাজারে যারা নতুন ক্রেতা আসবেন বা যারা জি, কিনতে চান তাদেরকেই আপনার পরামর্শ, তাদের সম্পর্কে তাদেরকে আরেকটু পরামর্শ যদি আপনার কিছু থাকে সেটা বলেন, যে নতুন যারা বাড়ি কিনতে চান তাদের জন্য আপনার কিছু পরামর্শ থাকলে বলেন। আমি তো সব সময় বলতে চাই, এজ এ রিয়েলটর আমার বলা উচিত যে না, বাড়ি এখনই কিনে ফেলেন, বাট আমি চাই না কেউ রিস্কে পড়ুক, কারণ একটা বাড়ি কিনা ইস বিগ জব। কিছু 19-20 হলে এর ক্রেডিট নষ্ট হয়ে যাবে সারা জীবনের জন্য। বাড়ি কিনতে হলে বুঝে বাড়ি কিনতে হবে, কত টাকা এফোর্ড করতে পারবে না। ওই যে মর্গেজটা নেবেন, কেউ 15 ইয়ার্স এর মর্গেজ নিচ্ছেন, কেউ 30 ইয়ার্স এর মর্গেজ নিচ্ছেন, কেউ আবার 40 ইয়ার্স এর মর্গেজ নিচ্ছেন। তো এতদিন এই মর্গেজটা কাভার করতে পারবেন কিনা, আর কি মান্থলি পেমেন্টটা কাভার করতে পারবেন কিনা, সেটা বুঝে নিতে হবে। আর এখন নিউ ইয়র্ক সিটিতে, স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে টেনেন্ট নিয়ে প্রবলেম। যদি টেনেন্ট রেন্ট না দেয়, আপনি টেনেন্ট সরাতে পারবেন না, টেনেন্ট বাড়িতেই থাকবে। তো এখন গত বছর থেকে একটা একটা আইন হয়েছে, এটা সরকারি না, দুইটা দুইটা প্রাইভেট দুইটা কোম্পানি, ওরা একটু হেল্প করে হোম হোম ওনারদেরকে আর কি। যদি টেনেন্ট রেন্ট না দেয় তো তারা ওইটা রেন্টটা আর কি হোম ওনারকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তো এটা একটা ভালো জিনিস হয়েছে। তো তারপরে অনেক চিন্তা করে সেলিনা আপু, বাড়িটা। আমি একটু মাঝখানে জানতে চাই, আমি আপনার এই টপিকটা আসার পরে আমি চলে আসলাম। জি বলুন। ধন্যবাদ সেলিনা আপু, আপনি
সময় নিয়ে আসছেন আজকে। জি আমি জানি আপনি ব্যস্ত ছিলেন, আজকে ব্যস্ততার মাঝেও চলে আসছেন। জি এই যে রেন্টের বিষয়টা আপনি বললেন না, যে টেনেন্টদের যে এখন এরকম হচ্ছে, আমাদের নিজেদের মধ্যেই দেখা যাচ্ছে যে সাফারিং আমরা করছি, আমরা অনেকেই পরিচিতদের মধ্যে, যে টেনেন্ট এখন ভাড়া দিচ্ছে না। 2 মাস 3 মাস হয়ে গেছে এবং তারা ফোনও ধরছে না। তারা ফোন ট্যাক্স করলে ট্যাক্স ব্যাক করছে না, ফোন কল ধরছে না। তো এই হিসেবে আপনার কি কোনো পরামর্শ আছে কিংবা ধারণা আছে যে আসলে কতদিন পর্যন্ত একটা টেনেন্টকে, মানে একজন ওনার হিসেবে কতদিন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, যে দেখা যাক টেনেন্ট রেসপন্স করছে কিনা, কিংবা সে যদি একেবারেই উধাও হয়ে যায় হুট করে 1-2 মাস ভাড়া না দিয়ে, তখন এরকম কোনো কিছু কি আছে যে ওনারা কোনো সাহায্য পেতে পারেন? ওই যে বললাম একটা নতুন নতুন ইয়ে হয়েছে, যেটা যেটা আর কি হোম ওনারদেরকে, টেনেন্ট যদি রেন্ট পে না করে তাইলে হোম ওনারদেরকে হেল্প করা হবে আর কি। তো এটা টেনেন্ট যদি রেন্ট না দেয় আমার মতে 1 মাস পরেই সব সব টেনেন্ট তো 1 মাসের রেন্টের 1 মাসের সিকিউরিটি দিয়ে প্রপার্টিতে ঢুকে। তো যতক্ষণ সিকিউরিটি আছে রাইট। ততক্ষণ পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আমার আমার মতে আপনার যখন সিকিউরিটিটা শেষ হয়ে যাবে, 1 মাস রেন্ট গেল, 1 মাস সিকিউরিটি, তো ওই সিকিউরিটিটা শেষ হওয়ার সাথে সাথেই কোর্টে চলে যাওয়া। আর না হইলে অপেক্ষা করলে হয়তো মিনিমাম 6 মাস যাবে। এই 6 মাস অপেক্ষা না করে 6 মাস তো আপনার আচ্ছা। এফোর্ড করা তো মুশকিল হয়ে যায়। রাইট। তো মানে ওই যে লিজিং এর যে টাইমিংটা, ওইটা শেষ হওয়ার পরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা, যদি তারপর উনি রেসপন্স না করেন দেন মানে সরাসরি কোর্টে না, লিজ তো কিংবা লয়ার। আপনি লিজ দিচ্ছেন 1 বছরের, হ্যাঁ। মিনিমাম 1 বছরের, বা ম্যাক্সিমাম লিজ থাকে 2 বছরের। তো আপনি 1 বছর তো অপেক্ষা করতে পারবেন না। এখানে রাইট। অপশন আছে, যদি টেনেন্ট রেন্ট না দেয় লিজ শেষ হওয়ার আগে আপনি তাকে কোর্টে নিতে পারেন। আপনি আচ্ছা আচ্ছা। টেনেন্ট যদি রেন্ট দিয়ে যায় তাহলে আপনি তাকে লিজ শেষ হওয়ার আগে উঠাতে পারবেন না, কিন্তু টেনেন্ট যদি রেন্ট না দেয়, লিজ না লিজ শেষ হওয়ার আগে আপনি কোর্টে কোর্টে যেতে পারেন, এটা আপনার রাইট আছে। আচ্ছা। আর যদি ধরেন কোনো টেনেন্ট, হয়তো অনেক মানুষ আছে, এক্সকিউজ মি, যারা নিউ ইয়র্কে থেকে আপস্টেটে বাড়ি কিনে রাখছেন, ভাড়া দিচ্ছেন, এরকম তো ধরেন কোনো টেনেন্ট, কিংবা নিউ ইয়র্ক সিটিতে হলো আপস্টেটে হলো কোনো টেনেন্ট হয়তো রেসপন্স করছে না, ভাড়াও দিচ্ছে না, 1 মাস পার হয়ে গেল, কোনো রেসপন্স করছেন, তো ওই সময় কি কোনো ওনার তার বাড়িতে গিয়ে যে কি হলো, সে কল ধরছে না, রেসপন্স করছে না, সে কি বেঁচে আছে না, কোনো সমস্যা হলো, কিংবা সে কি পালিয়ে গেল, তো তখন কি কোনো ওনার, যে তার যে চাবিটা তার কাছে মেইন চাবিটা থাকে, সে কি আম, ওই বাড়িতে গিয়ে, অ্যাপার্টমেন্ট কিংবা ওই বাড়িতে গিয়ে কি সে দরজাটা খুলতে পারবে, না মানে না যে না দেখি ভেতরে না কি না, হচ্ছে, পুলিশ করতে পারবে না? পুলিশ কল করে পুলিশ নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা। কোনো অবস্থাতেই কেউ যেন এই রিস্ক না নেয়। তখন যদি আহ, ঘরের ভিতরে কোনো খারাপ কিছু ঘটে থাকে, সেটার জন্য উনি রেসপন্সিবল হয়ে যেতে পারেন। কেউ যেন এরকম রাইট। সিচুয়েশনে কোনো বাড়ি চাবি থাকলেও কোনো বাড়ি খুলতে না যান। পুলিশ নিয়ে যেতে হবে, পুলিশকে ফোন করলে, উনি না গেলেও পুলিশ গেলে, পুলিশ গিয়ে, লোকাল পুলিশ গিয়ে দেখে আসবে ওখানে কি হয়েছে। আর নিজে গেলেও চমৎকার যেন পরামর্শ। পুলিশের সাথে যান। জি, চমৎকার পরামর্শ, মানে কারণ আবার অনেক সময় হতে পারে যে ওই ভাড়াটিয়া নিজেও হয়তো বলতে পারে আমার ঘরে টাকা পয়সা ছিল, সে জি চুরি জি জি করে নিয়ে গেছে। জি জি। জি, আর ধন্যবাদ আর সেলিনা আপা। একমাত্র যদি উনি দরজা খুলে ভিতরে ঢুকে যান, উনি ডিফল্টার, নো ম্যাটার হোয়াট। রাইট। এই এই পরিস্থিতিতে কেউ যেন বাড়ি গিয়ে না খুলেন, ইভেন যদি আপনার নেক্সট ডোরও হয়, কেউ যেন বাড়ি না খুলেন, কারণ এটা ভীষণ বড় রিস্ক হয়ে যায়। পুলিশ ফোন রাইট। করে পুলিশের সাথে যাওয়া, বা পুলিশকে বললে পুলিশ গিয়ে দেখে আসবে ওখানে কি হয়েছে। আচ্ছা সেলিনা আপা, জি বলেন। তাহলে সুমিত সম্ভবত আরো প্রশ্ন আছে। আপনি ওই যে আমাদের যে ট্যানেন্টদের যে একটা সুযোগ আছে, যে জি ভাড়াটিয়া ভাড়া, আই মিন ওনারদের ভাড়া না দিলেও তারা একটা আবেদন করতে পারে সেটার জি জন্য, জি এইটা নিয়ে আশা করব আপনি, আজকে আপনি ব্যস্ত আছেন, হয়তো পরবর্তীতে আপনি কোনো এক সময় ফেসবুকে হয়তো একটু ইনফরমেশন দিলেন, পোস্ট দিলেন, আমরা সবাই জানলাম। তো ঠিক এটা আছে। অনুরোধ রাখলাম। তো অনেক ধন্যবাদ সেলিনা আপা। এটা কোনো সরকারি প্রোগ্রাম নয়, না হইলে আমি ইনফরমেশন ভালো করে করতে পারতাম, আপনাদেরকে দিতে পারতাম। আমি রাইট। ওইটা দেখেছি প্রাইভেট, তো প্রাইভেট কিছু নিয়ে আমরা কথা বলতে একটা সতর্কতা অবলম্বন আচ্ছা করি আর আচ্ছা। কি, আমরা তো আপনার প্রফেশনাল মানুষ।
আচ্ছা, তাহলে আমরা ওয়েট করি, দেখি যে জি এরকম কিছু এরকম আপডেট কোনো আসে কিনা। হ্যাঁ জি কোনো আপডেট আসে কিনা, বা এ ধরনের বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে যদি কোনো সরকারি বা অন্য কোনো ভাবে ওইটাকে যদি সলভ করার জন্য কোনো কিছু রাইট, আসে, রাইট। জি জি অবশ্যই আমরা সেটা অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে বিদায় জানবো। নিচ্ছি, সেলিনা আপা, কুলসুম আক্তার সুমি। আপনাকে কন্টিনিউ। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। গুড নাইট। আচ্ছা, জি আপা, ধন্যবাদ। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম, বিশেষ করে বাড়িতে যদি কোনো বাড়ির মালিক হলেও সেখানে যাওয়া উচিত হবে না, আপনি খুব সুন্দরভাবে বললেন, সেটাতে অনেক রিস্ক হয়ে যেতে পারে। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। রীতা আপাকেও ধন্যবাদ এরকম একটা মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আসার জন্য। তা আমাদের অনুষ্ঠান আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তারপরেও আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একেবারেই ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জিনিস বলা, সেটা হচ্ছে আপনার কার্যক্রম, অর্থাৎ বাস্তব জীবনে আপনার যে কাজগুলো, জি একদিকে আপনি সমাজকর্মী, অন্যদিকে আপনি রিয়েল এস্টেট কনসালটেন্ট। সো দুটা সম্পূর্ণ বিপরীত বা ব্যতিক্রমধর্মী বা বৈচিত্র্যপূর্ণ কাজ বলা যায়। তো থ্যাংক ইউ। সেক্ষেত্রে এই দুই ধরনের কাজের সাথে আপনি কিভাবে সামঞ্জস্য বিধান করেন, এবং এই ধরনের কাজের সাথে যুক্ত হওয়ার অনুপ্রেরণাটা আপনি কোথায় পেয়েছেন? এটা ব্যক্তিগত প্রশ্ন। আমি ছোটবেলা থেকেই আমি প্রকৃতি প্রকৃতি প্রেমিক। গাছ, ফুল, পাতা, পানি, পাখি এগুলা আমার খুবই প্রিয়। আমি প্রতিদিন সকালবেলা আমি হাঁটতে বেরাই আরকি। যখন ওয়েদার আপনার ভালো থাকে। আবহাওয়া ভালো থাকে আমি হাঁটতে হ্যাঁ, বের হ্যাঁ, হই। আমি আধা ঘন্টা স্যান্ডেল খুলে ঘাসের উপরে আমি হাঁটি। আমার মনে হয় আমি আমার মায়ের কোলে বসে আছি। এরকম এরকম প্রকৃতি প্রেমিক আমি। আপনি আমাকে সবসময় ফেসবুকেও দেখবেন আমার গাছ, ছবি, পানি, পাতা। ওই যে আমি যখন পার্কে হাঁটতে যাই, আমি এখন ওই ফড়িং খুঁজি বাচ্চাদের মতো। মানুষ দেখলে হাসবে। আমি বাটারফ্লাই খুঁজি। আমার বাটারফ্লাই ক্যাচার একটা আছে। ওইটা দিয়ে আমি বাটারফ্লাই খুব ধরি। আমি ওদের রং দেখি। বাটারফ্লাইয়ের মধ্যে সুন্দর রং থাকে। আমি ফড়িং ধরি। আমরা ছোটবেলায় ফড়িং ধরে ওটার লেজে সুতা বেঁধে ছেড়ে দিতাম। জি, আমি এই কাজ কিন্তু এখনো করি। আমার নাতনিকে যখন নিয়ে যাই ফড়িং ধরে লেজে সুতা বেঁধে এখনো ছেড়ে দিই। আপনারা তো আমাকে ভাববেন আমি বাচ্চা মানুষ, বাচ্চামি করতেছি। আমি আসলে বাচ্চা না, আমি ২ নাতি-নাতনির দাদি। আর রিয়েল এস্টেট আমি ২৫ বছর আগে শুরু করেছি। আর রিয়েল এস্টেট করতে আমার খুবই ভালো লাগে। রিয়েল এস্টেটের কাজ। পার্ট টাইম কাজ করে আপনি 6 ফিগার সেলারি আপনি ঘরে ইজিলি আনতে পারবেন। আর ভালো মানুষের সাথে কাজ করতে পারবেন। আমি সেঞ্চুরি 21 এর শুরু থেকেই আমি সেঞ্চুরি 21 এ কাজ শুরু করেছিলাম। সেঞ্চুরি 21 এ দেখেছি আমরা যখন বছরে একবার সেঞ্চুরি 21 কনভেনশন হয় বিভিন্ন জায়গায়। তো আমরা যখন যাই হাজার হাজার মানুষ সেখানে আবার ওই যে রাজনীতিবিদরাও আসেন, আবার সরকারি বড় বড় লোকজনও আসেন, আবার হলিউডের লোকজনও আসেন। সামনাসামনি একবার দেখলাম কতজনকেই তো সামনাসামনি দেখেছি। এইসব জিনিস দেখলে খুব ভালো লাগে। আপনার রিয়েল এস্টেট অনেকেই ভাবেন যে বাড়ি গিয়ে দেখাতে হয়। নট নেসেসারি। আপনার বাড়ি না থাকলেই চলবে। আমার সবসময় অ্যাসিস্ট্যান্ট ছিল। আমার অ্যাসিস্ট্যান্ট বাড়ি দেখাইতো। আমি খুব কম বাড়ি দেখাইতে গেছি। কিন্তু আমার ভালো লাগতো যে আপনি পার্ট টাইম কাজ করে একজন মহিলা। আচ্ছা, আমি যখন কাজ শুরু করেছিলাম আমার তখন বাচ্চা ২ টা ছোট, ছোট ছিল। আমার হাসব্যান্ড ছিলেন অসুস্থ। তো পরিবারের দায়িত্ব ছিল আমার উপরে বেশি। তো আমি পরিবার সামলাতাম বেশি আর রিয়েল এস্টেট করতাম কম। তখন আমার ছেলে ছোট ছিল, স্কুলে পড়তো। তখন ইন্টারনেটও ছিল না। তো লাইব্রেরি থেকে বই আনতে হতো। নাহলে এনসাইক্লোপিডিয়া ছিল। এনসাইক্লোপিডিয়া ভাষায় ছিল। এটা পড়ে বাচ্চাকে পড়াইতে হইতো। আগে কোনো টিউটোরিয়ালও ছিল না। এখন তো দেখি অনেক টিউটোরিয়াল, জি, অনেক কিছু। ইন্টারনেট বাচ্চাদেরকে পড়ানো খুব সহজ হয়ে গেছে। কিন্তু সহজ আমরা হয়ে অনেক গেছে। হ্যাঁ, অনেক স্ট্রাগল করেছি। বাচ্চা পড়াইতে অনেক স্ট্রাগল করেছি। তো আমার কিন্তু রিয়েল এস্টেট করতে আমার খুব ভালো লাগে। আর আপনি যদি ঘরে আসেন দেখবেন আমি ১ সেকেন্ডও বসি না। আমি যে বসে সময় কাটানো মানুষ নয়। আমি টিভি দেখার আমার অভ্যাস নেই। আমার একটা সময় আছে। আমি মাগরিবের নামাজ আর এশার নামাজের মাঝখানে আমি টিভি দেখি। আমি যত কিছু টিভিতে দেখার আমি নাটক দেখি। তো আমি আবার সিলেটি মানুষ। তো এই সিলেটি নাটক দেখতে আমার ভালো লাগে। কারণ সিলেটি নাটকের মধ্যে যে গ্রাম্য দে গ্রাম্য প্রকৃতিগুলো যে দেখা যায়, ওইগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। নাটকের জন্য নয়। ও প্রাকৃতিক প্রকৃতি দেখার দৃশ্য জন্য জি, প্রকৃতি। প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমি সিলেটি নাটকগুলোই বেশি দেখি। আমি সব রান্নাবান্না জানি, সব সেলাই জানি।
সব হাতের কাজ জানি। আপনার আমার সবচেয়ে আমার বড় প্রাপ্তি হলো আমার নাতি নাতনি 2টা হসপিটাল থেকে এসেছে আমার হাতের বানানো কাপড় পরে, কাপড়, ব্ল্যাঙ্কেট, টুপি, জুতা, মোজা, দুধের বোতলের কভার, আমার হাতের বোনা ওইগুলো পরে হসপিটাল থেকে বাসায় এসেছে। তো এটা আমার মনে হয় যে আমার বড় একটা প্রাপ্তি হয়েছে। আর বাসায় ওদের ঘুমানোর যে বিছনা, আগে আছে না দাদি নানিরা এমব্রয়ডারি করতো, আমি এখনো করি, কিন্তু আপনারা দেখলে তো হাসবেন। আমি ওদের জন্য এমব্রয়ডারি করে বিছানার বালিশ, চাদর, ওইগুলো আমি আমি বানাইছি আমার হাত দিয়ে। তো আমি সবসময় কাজে ব্যস্ত থাকি, আমি বসে থাকতে পছন্দ করি না। ওটা আসলে হাসির বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি কাছে থাকেন এবং সেটা জি মনের আনন্দের খোরাক, জি, সেটাই। আনন্দের খোরাক। ওটাই। ধন্যবাদ আপা, অনেক কিছু আপনাকেও শুনলাম আপনার ধন্যবাদ। সম্পর্কে। অনেক ভালো লাগলো। আম, আ- আ- আপা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে শেষের দিকে আমাদের সংগঠন শেষের নিয়ে? দিকে হ্যাঁ, শেষের দিকে চলে এসেছি। সংগঠন নিয়ে আসলে ধরিত্রী রক্ষায় আমাদের কমিউনিটির কি ধরনের কাজ করতে পারে, বা আপনার কি কোনো পরামর্শ আছে, এটা একটু বলেন। আমাদের এজেন্ডা বলি, আমাদের জি। আমাদের এজেন্ডা আমি লিখে রাখছি ওখানে। আমাদের এজেন্ডা হলো উত্তর আমেরিকার স্থানীয় এলাকার পরিবেশ অবক্ষয় রোধ ও পরিবেশের মান উন্নয়নের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, পেশাজীবী এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সম্পৃক্ততা, নীতিমালা বাস্তবায়ন, সক্রিয় অংশগ্রহণের উৎসাহ প্রদান করতে স্থানীয় পরিবেশের উন্নয়ন নিশ্চিত করা, তরুণদের নেতৃত্ব এবং গ্লোবাল সিটিজেন গড়ে গড়ে তুলতে উৎসাহিত করা এবং টেকসই পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করা, বাংলাদেশে স্থানীয় কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করা, যা স্থানীয় জনগণকে তাদের নিজস্ব ও অন্যান্য সমস্যা সমাধানে ক্ষমতায়িত করবে। এইগুলো হলো আমাদের এজেন্ডা। তো এইগুলা বাস্তবায়িত করতে আমাদের তো সময় লাগবে। আমাদের এখন আসার তো মানুষ হয়েছে, আমাদের মেম্বার হয়েছে, বাট আমাদেরকে তো কাজ করে যেতে হবে। আমরা অবশ্যই, এটার উপরে কাজ করব ইনশাল্লাহ। অবশ্যই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আর কিছু বলতে চান, আপা, শেষের দিকে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আজকে যখন পরিবেশ নিয়ে কাজ হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দয়া করে পরিবেশ পরিষ্কার রাখবেন, জি। আর আপনাদের সন্তানদেরকে বা পরিবারের লোকজনদেরকেও উৎসাহিত করবেন। আর যত তাড়াতাড়ি রিয়েল এস্টেটে বাড়ি কিনে নেবেন, আমাকে ফোন দিবেন। এইটাই। সেলিনা আপা আমাদেরকে আহ, কম ফিতে বাড়ি কিনে দিবে জি ডেফিনেটলি। আমি আহ, তাই না, আমাদের সেলিনা আপা তো আমাদের সাথেই আছে। আমি তো সেলিনা আপা আপনাকে আজকে এখানে যুক্ত হওয়ার জন্য, পরিবেশ নিয়ে, পরিবেশ রক্ষায় সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ জানাই। আর আমাদের যারা দর্শকরা দেখছেন এইখানে, যারা নিউ ইয়র্ক থেকে, অন্য দেশ থেকে কিংবা বাংলাদেশ থেকে দেখছেন, আম, তাদেরকে বলবো যে আপনারা যে যেভাবে থাকেন আপনারা পরিবেশ রক্ষা করেন। আর যারা আমাদের নিউ ইয়র্কে আছেন, সেলিনা আপার সাথে আপনারা যোগ দিতে পারেন। একসাথে কাজ করলে টিম ওয়ার্ক অনেক বড় কিছু। আর জি আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে যে কোনো কিছুর শুরুটা নিজে থেকেই করতে হয়। জি আমরাও চেষ্টা করব যে পথে ঘাটে হাঁটার সময়, চলাফেরার সময় যেন আমাদের হাতের ছোটখাটো ন্যাপকিনটা কিছু একটা আমরা রাস্তাঘাটে ফেলে না দিই। আমরা চেষ্টা করব যে আমরা আমাদের চারপাশের পরিবেশটা একটু ভালো রাখার জন্য। জি এভাবে জি। উন্নতি হবে। আমাকে দেখে হয়তো আমার সন্তান শিখবে, কিংবা আমার বোন হয়তো শিখবে। তো আমরা এইভাবে এগিয়ে যাব। ভালো থাকবেন। তো কুলসুম আক্তার সুমি, আপনি আর কিছু? আমিও শেষের দিকে চলে এসেছি। তো আপনি যেটা বলছিলেন যে আমাদেরকে আসলে নিজেদের পরিবেশ রক্ষায় নিজেদেরকেই সব উদ্যোগী হতে হবে। জি তো জি এই ব্যাপারটাই আসলে খুব গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগত একটা খুব ছোট্ট অভিজ্ঞতার কথা বলবো। গত সপ্তাহে আমরা একটা পিকনিকে গিয়েছিলাম। তো সেখানে তো বড় মাইক্রোফোন ব্যবহারের কোনো সুযোগ নেই, ছোট হ্যান্ড মাইকে কথা বলছিল। তো তা আমার কর্তা যিনি, উনি বলছিলেন যে দয়া করে সবাই সবার টেবিলগুলো পরিষ্কার রাখবেন, কেউ ময়লাটা নিচে ফেলবেন না, পানির বোতলগুলো মানে অর্ধেক খেয়ে ফেলে দিবেন না। তো আমার মেয়ে পাশে ছিল, আমার পাশেই, সে আমাকে বলছিল যে আহ কথাগুলো যখন বলছিল, সে খাচ্ছিল, অন্যমনস্ক ছিল, সে বলছে কথাগুলো যখন বলছিল, গলাটা শুনতে, গলাটা আমি চিনতে পারিনি, কিন্তু কথাগুলো শুনে আমি বুঝতে পেরেছি এটা আমার আব্বুই বলছে।
আচ্ছা। গলাটা আমি ধরতে পারিনি, কিন্তু কথাগুলো শুনে আমি বুঝতে পেরেছি এই কথাগুলো আমার আব্বুই বলছে। আসলে তার ঘর মানে এই থেকে কথাগুলো আব্বু বাসায় বলে থাকেন এই ওকে? কথাগুলো বাসাতেও বলে থাকে, এবং জি জি। এই কথাগুলো আমার আব্বু বলছে, এটা আমি কথাগুলো শুনেই বুঝতে পেরেছি, গলাটা আমি বুঝতে পারিনি। তা আসলে প্রত্যেকেই যদি আমরা এই ব্যাপারে একটু সচেতন হই, পথে ঘাটে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের ঘরে, নিজেদের ঘর থেকেই তো শুরু করতে হবে, এবং প্রত্যেকেই যদি সচেতন হই তাহলে আসলে পরিবেশ রক্ষা করা সম্ভব, সেটা সম্ভব, জি জি। সংগঠনের জন্য নয়। ঠিক, ধন্যবাদ আপা আপনাকে। আপনি আর কিছু বলতে চান নাকি? না আহ, না, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের পুরা টিমকে অসংখ্য ধন্যবাদ, আর আমাকে আপনাদের সাথে যুক্ত করার জন্য ধন্যবাদ। জি, ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই, আপনিও ভালো থাকবেন। প্রিয় অবশ্যই। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে। আবারও বলছি, আমাদের অনুষ্ঠানটি লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থাকুন, আমাদেরকে আপনাদের সঙ্গে রাখুন, আমরা অনুপ্রাণিত হব। আসছে বৃহস্পতিবার রাতে 9টায় আবারও দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে এই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, জীবন আনন্দের হোক, ভালোবাসার হোক। শুভরাত্রি।